মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। নিজ দেশের অভ্যন্তরে এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন যা কিনা পুরো বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এমন ব্যক্তিদের মধ্যে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কথায় কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তিনি বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভালো জায়গায় আছে, সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচারই হচ্ছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, ঠিক এমন একটি প্রশ্ন নিয়ে একটি জরিপ চালানো হয়েছে ইউটিউবে, এবং আমি এই ধরনের জরিপ আমি নিজে অনেক করেছি। তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন, কারণ এটি সম্পূর্ণ অন্য একজন মানুষ। এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে তার একভাবে দেখে আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। নিজ দেশের অভ্যন্তরে এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন যা কিনা পুরো মার্কিন সাম্রাজ্যের 100 বছরের ইতিহাসকে রীতিমতো উলটপালট করে দিয়ে যাচ্ছে। তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাপারে, সেটি মধ্যপ্রাচ্য, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রীতিমতো ভাগ্য নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এবং তিনি এই সময়টিতে এসে তার জিত আমেরিকা ফার্স্ট, এবং তার টার্গেট যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যাবে না। এবং এই কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিনের বিশ্বাস এবং দীর্ঘদিনের যে ঐতিহ্য সব তছনছ করে ছেড়ে দিয়েছেন। ইতিমধ্যেই সিআইএর অসংখ্য লোকের চাকরি গিয়েছে, সরকারি বহু কর্মকর্তাদের নিয়োগ তিনি বাতিল করেছেন। অনেক দেশে তার যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছেন। এমনকি জাতিসংঘ থেকে তিনি তার সদস্যপদ, কয়েকটি প্রতিষ্ঠান থেকে তার সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছেন। অনেকগুলো প্রতিষ্ঠানে তারা নিয়মিত অনুদান দিতেন, খুব ব্যাপক আকারে অনুদান দিতেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আরো কয়েকটি প্রতিষ্ঠান, সেখান থেকে তারা সকল সাহায্য প্রত্যাহার করে নিয়েছেন। এবং আরেকটি ভয়ানক ব্যাপার হলো, নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং সেই রাজনীতিকে কলুষিত করার জন্য, প্রভাবিত করার জন্য এবং সেই সকল দেশের সরকার পরিবর্তনের জন্য তাদের একটা গুপ্ত পরিকল্পনা ছিল, যেটিকে আমেরিকার ভাষায় বলা হতো ডিপ স্টেট। তো সেই ডিপ স্টেট পরিকল্পনার অধীন তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইউএসএআইডি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সংস্থা, এই প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার কোটি মার্কিন ডলার, হাজার হাজার কোটি মার্কিন ডলার বিশ্বের বিভিন্ন দেশে তারা নিয়মিত খরচ করতেন। এখন আমাদের এই বাংলাদেশে এবং ভারতে ডিপ স্টেটের ভূমিকা কি, এগুলো নিয়ে অনেক আগের থেকে আলোচনা হচ্ছিল। এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেকটা ঠোঁটকাটা স্বভাবের মানুষ ছিলেন, ফলে তিনি খোলামেলা ভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন এই সেন্ট মার্টিন চাচ্ছে, আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে, আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না। এরপর ইমরান খান যখন ক্ষমতাচ্যুত হলো, তিনি একেবারে সরাসরি ডোনাল্ড লু নামক একজন ব্যক্তিকে আঙ্গুলে নির্দেশ করে বললেন তার চক্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই
তারা অর্থ বিনিয়োগ করে তারা এই ইমরান খানের সরকারকে তারা হটিয়ে দিয়েছে এবং ইমরান খানকে পার্লামেন্টারি কুয়ের মাধ্যমে সেই ডিজেল মাওলানা নামক জনক মাওলানা ফজলুর রহমান সেই গ্রুপকে খেপিয়ে দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে খেলা খেলেছে এবং ইমরান খানকে যেভাবে জেলে নিয়েছে সেই বিষয়টি শেখ হাসিনার জন্য একটা অশনি সংকেত ছিল। ফলে ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুনছিলেন এবং ডোনাল্ড লু খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড লু যেই কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশে রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল, কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ক্ষমতার সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান এফ রহমান তার সঙ্গে বৈঠক করেছেন, আমেরিকাতে বৈঠক করেছেন, তার বাসায় বনানীতে বৈঠক করেছেন, গুলশানে বৈঠক করেছেন, বাসা এবং অফিস দুটোই গুলশানে অবশ্য, বনানীতে নয়, সেখানে বৈঠক করেছেন। এরপর ইউএসএআইডির যে সকল এনজিও রয়েছে বাংলাদেশে সে সকল এনজিও কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মিস্টার পিটার ডি হাস যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল, বিভিন্ন এনজিও, এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান, তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তছনছ করে ছেড়ে দিয়েছে, তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি, অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছি এবং আমি নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের। কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা ডিপ স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে, এটা আমরা বুঝতে পারিনি। ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড লু, পিটার ডি হাস এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্টেটের যে সকল গুপ্ত কথা সেই সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না। এখন যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসূরি মিস্টার জো বাইডেন, তার সরকার এই বাংলাদেশে $29 মিলিয়ন, 29 মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি 350 কোটি টাকা খরচ করেছে ডিপ স্টেটের নামে। এবং আরও একটা উল্লেখযোগ্য কথা, ভয়ানক কথা, সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয়, প্রায় সমপরিমাণ বা একটু বেশি $31 মিলিয়ন, অর্থাৎ $450 কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না। এর কারণ হলো সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সেই সকল শিরোনাম বা সেই সকল হেডের কোনো কার্যকারিতা নেই। তো এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে যে $29 মিলিয়ন খরচ করা হয়েছে এবং ভারতে যে $31 মিলিয়ন দেওয়া হয়েছে, এটা 31 অথবা 21 দুটোর একটা, এই টাকাও মানে ইউএসএইড দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে। অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ 21 মিলিয়ন বা 31 মিলিয়ন প্লাস বাংলাদেশের 29 মিলিয়ন, এই দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে। এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএসএইডকে দিয়েছে আর বাংলাদেশ ইউএসএইডকে দিয়েছে। বাট দিল্লি ইউএসএইড এটা আবার তাদের যে সকল সোর্স আছে, দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে, সে সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে। ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম, ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম, তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নিয়মিত বাংলাদেশে আসতো এবং তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত। তো এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে
যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার, সেই সরকারের কর্মকাণ্ড, কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর। এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের এই জায়গা থেকেই থেমে থাকবেন নাকি আরও একটু এগোবেন? যদি তিনি আরও একটু এগোন এবং বলে দেন USAID-এর মাধ্যমে যে সেই টাকা কাকে কত টাকা দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশে সরাসরি যে 350 কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে, বছর ওয়ারি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয়, বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে, আরেকটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা তৈরি হবে এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয়, তাহলে যে বুলডোজার 32 নম্বরে গিয়েছে, এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য, তাদেরকে মব তৈরি করার জন্য, তাদেরকে একেবারে বুলডোজার দিয়ে পিছিয়ে পড়ার জন্য কিন্তু জনগণ আবার তাদের পিছনে ছুটবে। তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ড কেন করলেন বা এই ধরনের কর্মকাণ্ড কেন তিনি করতে যাচ্ছেন? এখানে নানা রকম ব্যাখ্যা থাকতে পারে, বিবৃতি থাকতে পারে। প্রথম কারণটা হলো যে মিস্টার জো বাইডেন যে কর্মকাণ্ডই করেছেন তিনি তার বিরুদ্ধে করতে চাচ্ছেন। 2 নম্বর হলো ডিপ স্টেটের মাধ্যমে যে পরিবর্তন ঘটানো হয়েছে, যেটি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না, তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে সুবিধাজনক অবস্থানে দেখতে চাচ্ছেন। তৃতীয়ত, ডিপ স্টেটের মাধ্যমে যে টাকাগুলো খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয়, যারা নিয়েছে তারা ট্রাইটর, মুনাফেক, দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে। কাজেই এই সকল ট্রেইটর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের টাকা খেয়ে আমেরিকার স্বার্থ সার্ভ করতে পারে, এই সকল ট্রেইটর যে কোনো মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে এনি টাইম। তো সেটি যদি আরও 6 মাস পরে হয়, 1 বছর পরে হয় এবং তখন যদি মিস্টার জো বাইডেন বলার চেষ্টা করেন, তখন হয়তো অনেকে বিশ্বাস করবে না। কিন্তু এখন পরিবেশটা এত ঠান্ডা, এত চমৎকার এবং সেই সকল ট্রেইটর যারা আমেরিকার টাকা খেয়েছেন তারা এখনও চীনের পকেটে ঢুকতে পারেননি, এখনও ভারতের পকেটে ঢুকতে পারেননি, এখনও নিজেদের যে অবস্থান সেটি পাকাপোক্ত করতে পারেননি। তো কাজেই এই মোক্ষম সময়কে ব্যবহার করে তিনি যদি তাদের নাম, ধাম, ঠিকানা, টাকার পরিমাণ, অর্থের পরিমাণ ইত্যাদি প্রকাশ করে দেন, বিশ্বাস করেন আগস্ট মাসের 5 তারিখে যা কিছু হয়েছে তার চেয়ে মন্দ কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, ঠিক এমন একটি প্রশ্ন নিয়ে একটি জরিপ চালানো হয়েছে ইউটিউবে এবং আমি এই ধরনের জরিপ আমি নিজে অনেক করেছি। তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন, কারণ এটি সম্পূর্ণ অন্য একজন মানুষের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এই প্রশ্নটি করা হয়েছে এবং সেখানে এই জরিপ দেয়া হয়েছে। সেখানেও প্রায় ৭১,০০০ মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন। সেখানে বেশ কয়েকটি অপশন ছিল কাকে ভোট দেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং সেই ফলাফলও আমাকে অবাক করেছে। আমি জরিপটি আপনাদেরকে দেখাতে চাই, দেখেছেন নিশ্চয়ই। এই জরিপে ৭১,০০০ মানুষের মধ্যে সিংহভাগ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করেছেন। জুলাই আগস্টের 2024-এ গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে বেশি বেকায়দায় অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি আগামী ভবিষ্যতে কবে নাগাদ আবার বাংলাদেশে স্বাভাবিক হবে বা আদৌ স্বাভাবিক হতে পারবে কিনা সেটা নিয়ে নানান আলোচনা, নানান সমালোচনা চলছে। যারা আওয়ামী লীগ সমর্থক তারা মনে করেন যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি পরিবর্তন হতে পারে, রাজনৈতিক পরিস্থিতি হয়তোবা আবারও বাংলাদেশে আওয়ামী লীগের জাগরণ শুরু হতে পারে। কিন্তু যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি মনে করে কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষে আর বাংলাদেশের রাজনীতিতে মাথা চাড়া দিয়ে ওঠা সম্ভব নয়, কারণ যে গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের সভানেত্রীকে এবং আওয়ামী লীগের সভানেত্রী শুধু নন, আওয়ামী লীগের তাবর বড় বড় নেতা সবাইকে দেশ ছেড়ে জীবন নিয়ে পালাতে হয়েছে। সেই আওয়ামী লীগের পক্ষে আবারও নতুন করে রাজপথে এসে জনগণের মধ্যে আওয়ামী চেতনা তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয়। এবং আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী পাশের দেশ থেকে যখন বাংলাদেশে কথা বলার চেষ্টা করেন কিংবা ভাষণ দেওয়ার চেষ্টা করেন, যেটা 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা দিয়েছিলেন,
তার বিপরীতে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি সোশ্যাল প্ল্যাটফর্ম শুধু নয়, একেবারে রাজপথেও। বিপরীতে 32 নম্বর বাড়িটিও ভেঙে ফেলা হয়েছিল। তো তারপরেও মানুষ কেন আওয়ামী লীগকে পছন্দ করেন সেটা নিয়ে এই ভিডিও, এবং আমি কমেন্টস পড়ব। অনেক কমেন্টস এসেছে এই জরিপটিতে, এবং এই জরিপটি আমার চ্যানেলে নয়, মোফাজ্জল ইসলাম তিনি তার ইউটিউব চ্যানেলে এই জরিপটি দিয়েছেন বেশ কিছুদিন আগে, প্রায় সপ্তাহখানেক আগে। এবং মোফাজ্জল ইসলাম তিনি মূলত আওয়ামী লীগ বিরোধী একজন মানুষ ছিলেন, এবং তিনি বিএনপি পন্থী একজন মানুষ, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ বছর জুড়ে ধরে তিনি লন্ডনে রয়েছেন। তার ক্লাসমেট বা তার বন্ধু এমন কথাও তিনি তার ইউটিউব চ্যানেলে বলেছেন, এবং তিনি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম বড় সমর্থক ছিলেন, যদিও বর্তমান সময়ে এসে তার রাজনৈতিক ভাবনার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো তার ইউটিউব চ্যানেলটিতে এই জরিপ, যেখানে তিনি তীব্র আওয়ামী লীগ বিরোধী ছিলেন, এই জরিপটি কিছুটা হলেও গুরুত্ব বহন করে। আমি জরিপটির ফলাফল আপনাদেরকে দেখিয়েছি, দেখা যাচ্ছে পাশে। আমি এখানে পড়তে চাই। প্রশ্ন ছিল আপনি কাকে ভোট দিবেন। অপশন ছিল 4টি। নাম্বার 1 বিএনপি, নাম্বার 2 আওয়ামী লীগ, নাম্বার 3 জামাত, নাম্বার 4 সমন্বয়কারী। দেখেন এখানে 4টি প্রশ্নের মধ্যে আমি একটু অবাক হয়েছি। এমন নয় যে আওয়ামী লীগ অনেক বেশি এগিয়ে রয়েছে, সে কারণে নয়। কারণ আমার চ্যানেলটিতে আমি যে জরিপ দিয়েছি সেখানেও আওয়ামী লীগ লক্ষণীয় ব্যবধানে, বলা যায় ভূমিধ্বস ব্যবধানে অন্যান্য প্রতিপক্ষ দলের চাইতে এগিয়েছিলেন। তবে সেখানে আমার একটা বিষয় খুব অবাক লেগেছিল। আমি যে জরিপটি দিয়েছিলাম গত সপ্তাহে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, বা আপনারা এই চ্যানেলটির পোস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন, সেখানে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে অনেক বেশি পরিমাণে, তার ধারে কাছেও কেউ নেই, প্রশ্ন সেটা নয়। সেখানে আমাকে অবাক করেছিল যে বিএনপির অবস্থান 4র্থ নম্বরে ছিল। মানে সেখানেও আমার অপশন ছিল জামাতে ইসলাম এবং সমন্বয়করা, যে নতুন দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে নতুন দলের যাত্রা শুরু করবে এই মাসের শেষের দিকে, সেটি ছিল দ্বিতীয়, জামাত ইসলাম ছিল তৃতীয়, এবং আওয়ামী লীগ তো প্রথম, এবং বিএনপি ছিল একেবারে 4র্থতম অবস্থানে, যেটা আমাকে খুব বেশি অবাক করেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ প্রথম অবস্থানে, যেখানে 84% মানুষ, মানে 71,000 মানুষের মধ্যে 84% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান। বিএনপি দ্বিতীয় অবস্থানে রয়েছে মাত্র 7%, জামাত তৃতীয় অবস্থানে 6% সমর্থন, এবং সমন্বয়কারী অপশন যেটি, সেখানে মাত্র 3% মানুষের এখানে সমর্থন দেখতে পাচ্ছি। এখানে প্রায় 1300 মন্তব্য পড়েছে, 4800 রিয়াকশন পড়েছে। 1300 মন্তব্যের মধ্যে আমার সামনেই যে মন্তব্যগুলো বাই ডিফল্ট শো করবে সেই মন্তব্যগুলো আমি পড়তে চাই। প্রথম মন্তব্য হচ্ছে, জুয়েল নামে একজন লিখেছেন, তিনি বলেছেন আমার দাদা আওয়ামী লীগ করছেন, আমার বাবা আওয়ামী লীগ করেছে, আমি আওয়ামী লীগ করি, ইনশাল্লাহ আমার ছেলেও আওয়ামী লীগ করবে। সুতরাং দেখা যায় যে এই মন্তব্যটা পুরোপুরিভাবে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগের সমর্থক একটি পরিবার থেকে এসেছে। এবং আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বা সমর্থকদের সংস্কৃতি অনেকটা এরকম, খুব অল্প কিছু মানুষ তাদের মতাদর্শ পরিবর্তন করে। বেশিরভাগ মানুষ আসলেই পারিবারিকভাবে যে দলের আদর্শ লালন করে সেই সমর্থকই থাকে, এবং খুব অল্প মানুষ আসলে তাদের ভাবনা পরিবর্তন করে, যে নিরপেক্ষ সংখ্যক। কারণ জরিপে বলা হয় বা গবেষকরা বলে থাকেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক 35%, যেটা একেবারে ফিক্সড থাকে। বিএনপিরও 35-এর কাছাকাছি, যেটা একেবারে ফিক্সড থাকে। 70% বিএনপি এবং আওয়ামী লীগ ধারণ করে সমর্থক, এবং বাকি যে 30% তার মধ্যে প্রায় 20% থাকে একেবারে নিরপেক্ষ, এবং 10% মূলত অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক থাকেন। যদিও জাতীয় পার্টির সমর্থনের পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে গেছে বিগত কয়েক বছরে, কারণ তারা আওয়ামী লীগে অনেকটা বিলীন হয়ে গিয়েছে, এবং তাই এই মন্তব্যটি আসলে ওরকম ভাবে গুরুত্বপূর্ণ নয়। আমি একটি মন্তব্য পড়তে চাই, পরবর্তী মন্তব্য, যেটি আব্দুল কাইয়ুম করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা যদিও খারাপ, তারপরে বাংলাদেশের জন্য সেটা শেখ হাসিনা। একটা মানুষ সবার জন্য ভালো হতে পারে না। শেখ হাসিনার সবচেয়ে ভুল ছিল নির্বাচন নিয়ে, আর এই ভুল এখন মনে হয় ভুল ছিল না। শেখ হাসিনা আওয়ামী লীগ জানতো আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হবে, আজ তাই হয়েছে। কিছু কিছু ভুল ছিল, এখন মনে হয় এসব ভুল নয়। আব্দুল কাইম বলেছেন এখানে কিছু বানান ভুল আমি দেখতে পেয়েছি, তাও আমি আমার মতো করে পড়ার চেষ্টা করেছি বুঝে। এবং এখানে তিনি শেখ হাসিনার ভুলগুলো নিয়ে তিনি কথা বলেছেন, কারণ শেখ হাসিনার শাসনামলে বেশ কয়েকটি বড় বড় ভুল ছিল, যে অর্থ পাচার, দুর্নীতি, জাতীয় সংসদ নির্বাচনকে একেবারে কলুষিত করা, বিরোধী দলের মতকে দমন করার নৃশংস উপায়, এগুলো শেখ হাসিনার বড় বড় ভুল ছিল। এবং আয়নাঘর, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলোর কারণে শেখ হাসিনাকে ডুবতে হয়েছে। সেই সাথে অর্থ পাচার, লাগামহীন
অর্থ পাচার ছিল অন্যতম বড় একটি কারণ, এবং সবশেষ জুলাই আগস্টের যেই গণ আন্দোলন, সেই আন্দোলনটাকে আওয়ামী লীগ সরকার কোনোভাবেই ভালোভাবে ডিল করতে পারেনি এবং সেই কারণে তাদেরকে তল্পে তল্পা গুটিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এবং তিনি এই ভুলগুলো স্বীকার করার পরেও তিনি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য সেরা। আরেকজন বললেন যে তার নাম হচ্ছে SM টেলিকম, কোনো নাম নয়। তিনি বলছেন যে আমার 3 পুরুষের দল এবং স্বাধীনতার পক্ষে দলে আছে, কিন্তু আওয়ামী লীগ করি কোনো হালুয়া রুটি রুজি করার জন্য না, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ঠিক এমন যারা সমর্থকের সংখ্যা আসলে অনেক বেশি, যারা আসলে কোনো দলের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পান না, কিন্তু তারপরেও তারা দলটিকে ভালোবাসেন। সেটা বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, জামাত ইসলাম হতে পারে। এমন আছে যারা একেবারে নিরপেক্ষ নয়, তারা একেবারে বলা যায় নিঃস্বার্থ সমর্থক। তারা আসলে দল থেকে কোনো কিছু চাওয়ার থাকে না, পাওয়ার থাকে না। তিনি ঠিক আওয়ামী লীগকে এরকম ভাবে তিনি পছন্দ করেন। আরেকজন বলেছেন যে তার নাম হচ্ছে ফাহিম মিয়া। তিনি বলেছেন জীবনের প্রথম ভোট দিয়েছিলাম বিএনপিকে, এবারের ভোট দিব আওয়ামী লীগকে। কিন্তু তিনি আসলে কেন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ফাহিম মিয়া, সেটা তিনি বলেননি। আরেকজন বলেছেন যে আমি একটি জিনিস বলতে পারি যে বাংলাদেশি মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে বাংলাদেশ। তার নাম হচ্ছে বিনোদন স্টেশন, জিমেল নেই। একজন নাম হচ্ছে তার সবুজ রয়। তিনি বলেছেন আগে যদিও আওয়ামী লীগকে ভোট দেই নাই, এবার দিব। ছাত্র আন্দোলন স্বপ্ন দেখাইলো, কিন্তু স্বপ্ন এখন স্বপ্ন। উনিটা বাজে কথা বলেছেন, সেটা না বলি আমি। আরেকজন বলেছেন তার নাম SB শুভ। তিনি বলছেন ভোটের রাজনীতি আলাদা, ভোট সবসময় নৌকাই পাবে, তিনি মনে করছেন। আরেকজন বললেন যে 2100 ভোটের মধ্যে 1827টাই আওয়ামী লীগ। আমি ঠিক জানি না ওনার নাম আহসান নাসিম, তিনি আসলে কোন ভোটের কথা বলেছেন। আচ্ছা, এটা হতে পারে যে এই জরিপটি যখন দেয়া হলো সেখানে 2100 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 1827 জন আওয়ামী লীগের ভোট দিয়েছেন, সেটা নিয়ে তিনি বলেছেন। আবার বলেছেন একজন, আমি এখন বুঝতেছি নৌকা ছাড়া এদেশে বিকল্প এখনো পর্যন্ত নাই। আরেকজন বলেছেন অবশ্যই আওয়ামী লীগকে ভোট দিব। তো এখানে যেহেতু 84% মানুষ আওয়ামী লীগের পক্ষে রয়েছেন, সুতরাং স্বাভাবিকভাবে 84% কমেন্ট বা মন্তব্য থাকবে আওয়ামী লীগের পক্ষে, এবং সেই কারণে আমি আসলে অন্য দলের পক্ষে কোনো ধরনের মন্তব্য আমি খুব একটা পাইনি। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। এটা সম্পূর্ণভাবে অন্য একটি ইউটিউব চ্যানেলের জরিপ থেকে করা কন্টেন্ট। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই এবং আপনারা জানাবেন আপনারা কাকে ভোট দিতে চান। শুধুমাত্র সেটা নয়, কেন আপনারা সেই দলকে ভোট দিতে চান, বা 1.5 দশক ধরে আওয়ামী লীগের তো নানান ধরনের অপশাসনও ছিল, সুশাসনের পাশাপাশি অপশাসনের দেখার পরেও জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলেন, আজকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তিনি বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভালো জায়গায় আছে, সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচারই হচ্ছে না, আইন শৃঙ্খলার অবনতি একদমই হয়নি, এমনকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা নাকি আগের মতোই আছে। এ ধরনের একাধিক মিথ্যে কথাগুলোকে তিনি মিডিয়ার সামনে খাওয়ানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন ডক্টর জয়শঙ্কর যদি বাংলাদেশে এসে নিজে পরিস্থিতি দেখেন তাহলে হয়তো আসল কথাটি তিনি বুঝতে পারবেন। এর পাল্টা কালকে বাংলাদেশের এই সমস্ত কথাবার্তা নিয়ে ভারতও একটি প্রেস কনফারেন্স করলো। অনেকের প্রশ্ন ছিল জয়শঙ্কর কি সত্যি এই মুহূর্তে বাংলাদেশে যেতে চান? অন্তত যেভাবে সরকারি একজন বিদেশমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা ভারতের বিদেশ মন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে, তার পাল্টা জয়শঙ্কর কি বলেন সে বিষয়ে কিন্তু একটা কৌতূহল আন্তর্জাতিক স্তরে ছিল। কারণ আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পর ঘটনা প্রবাহ অতি দ্রুত গতিতে বদলাতে শুরু করে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো পাকিস্তান কিন্তু বাংলাদেশকে কার্যত ডমিনেট করতে শুরু করে। আর এই দৃষ্টি এই পটে ভারতবর্ষ কি করেন কিংবা জয়শঙ্কর বাংলাদেশে যাবেন কিনা এর উপরেও কিন্তু সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্স তা কিন্তু ভীষণ মাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। কিন্তু জয়শঙ্কর সরাসরি কালকে জানিয়ে দিলেন এই মুহূর্তে তিনি বাংলাদেশে তো যাচ্ছেনই না, উল্টে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সম্পর্ক যে তিনি ভালোভাবে নিচ্ছেন না তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। আর তিনি যে কথাগুলো বললেন তাতে বাংলাদেশের এই পল্টু মস্তান উপদেষ্টা সমন্বয়করা আদতে যে চিন্তা করতে শুরু করে দিয়েছেন তা তো বলাই চলে। এই পল্টু মস্তান সমন্বয়করা কি বলেছিল মনে আছে? তারা বলেছিলেন আমেরিকার পররাষ্ট্র নীতির উপর বাংলাদেশের কিছু ডিপেন্ডই করে না, অথচ তাদের দেশের সরকার এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে হাত জোর করে ভিক্ষা করছে তারা যেন এই অর্থ সাহায্য বন্ধ না করেন। অর্থাৎ সেই ঘুরে ফিরে আমেরিকার কাছে ফিরে যাওয়া, সেই ঘুরে ফিরে খাদ্যের জন্য চাল ডাল মুসুর ডাল ডিম এসবের জন্য ভারতের কাছে হাত জোর করা, এ বাংলাদেশে যেন নিত্য নৈমিত্রিক একটা দৃশ্য। শুধু শুধু হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা দেশকে ডোবালেন। আসলে সেই ভারত, সেই ডোনাল্ড ট্রাম্প, সেই আমেরিকা
এবং সেই দেশের সাধারণ মানুষের প্রতি বিশ্বাস এবং ভরসা ছাড়া মোহাম্মদ ইউনূস সরকার সে 6 মাসে কিছুই যে করে উঠতে পারবেন না, মানে পারেননি এবং পারবেন না তা কিন্তু বোঝাই যাচ্ছে। কালকে বাংলাদেশের এই সমস্ত কথা নিয়ে কি বলা হলো বাংলাদেশ যেন সন্ত্রাসবাদ ইস্যুটা স্বাভাবিক ঘটনা না মনে করে। মানে পাকিস্তানকে এর আগে জাতিসংঘে গিয়ে ভারতবর্ষ যে কথাগুলো বলেছে, কালকে এই প্রথমবারের জন্য বাংলাদেশ ইস্যুতে সেই কথাগুলো ব্যবহার করলো ভারতবর্ষ। আপনারা জানেন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, মানে ভারতবর্ষের যে সম্পর্ক, তা কিন্তু নতুন নয়। কিন্তু সম্প্রতি জাতিসংঘে গিয়ে পাকিস্তান এমন নাচানাচি শুরু করে দিয়েছে এবং কাশ্মীর নিয়ে অবসেশনে ভুগছে, তার পাল্টা দিতে গিয়ে ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে জাতিসংঘে গিয়ে এই পাকিস্তানকে কিন্তু কার্যত ধুয়ে দেওয়া হয়েছিল। সে বিষয়ে কিন্তু আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও এর আগেই বানিয়েছি। কিন্তু কালকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান ভারতকে অশান্ত করার যে ষড়যন্ত্র করছে, তার পাল্টা এই প্রথমবারের জন্য দিল ভারত সরকার। তারা পরিষ্কার বলল সন্ত্রাসবাদ কখনই কোনো স্বাভাবিক ঘটনা নয়, আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক অত্যন্ত সিরিয়াস ভাবে ভাবছে ভারত। এবং মনে রাখবেন কিছুদিন নয়, কালকেই ভারতের সেনাপ্রধান এই বিষয়ে মুখ খুলে বলেছিলেন কোনোভাবেই সেভেন সিস্টার্স ওরিয়েন্টেডে যুদ্ধ করার যদি চেষ্টা বাংলাদেশ কিংবা পাকিস্তান করে, তাহলে কিন্তু ভারত অত্যন্ত কড়াভাবে বিষয়টিকে দমন করবেন। অর্থাৎ এই প্রথমবারের জন্য অফিসিয়াল তরফে এই ধরনের স্টেটমেন্ট আসছে, যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের যে চাল তা কিন্তু বেচাল করে দিচ্ছে, তা নিঃসন্দেহে বলাই চলে। আর কি কথা বললো জানেন? কালকে ভারতের পক্ষ থেকে এই প্রথম উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করা হয়। উপদেষ্টা প্রসঙ্গে ভারতের বিদেশ দপ্তর কি জানিয়েছে, একদম সরকারি তথ্য, আমি স্ক্রিনের সঙ্গে সঙ্গে আপনাদের কি বলেছে সেটাও আপনাদের দিয়ে দিচ্ছি যেন আপনারা পড়তে পারেন। এতদিন এই উপদেষ্টা সমন্বয়করা ভেবেছিলেন যা ইচ্ছা তাই বলা যায়, একটা দেশকে সম্পর্কে, একটা দেশের রাজনীতি না বুঝে, কূটনীতি না বুঝে যা ইচ্ছা যেমন খুশি মন্তব্য যেন করা যায়, এতদিন এই উপদেষ্টা বা পাড়ার এই ছাত্র নেতারা মনে করছিলেন। দেখুন, এই উপদেষ্টাদের তো দোষ নয়। আপনি পাড়াগাঁয়ের কোন একটা ক্লাবের একটা রাজনীতি করতেন, নিতান্তই দুর্গাপূজা কিংবা একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতেন, হঠাৎ করে আপনাকে বানিয়ে দিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবার আপনি স্বরাষ্ট্র দপ্তর সম্পর্কে কিছু জানেন না, আপনি জিও পলিটিক্স সম্পর্কে কিছু জানেন না, আপনি আপনার দেশ সম্পর্কেই সবটা জেনে উঠতে পারেন না, অথচ আপনি আপনার দেশেরই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। তাহলে এই ধরনের কথাবার্তা যে বলবেন এটাই তো স্বাভাবিক। মানে উপদেষ্টারা যা পেরেছে তাই বলে গেছে ভারতকে নিয়ে সেই সমাজ। এবার ভারতবর্ষ কি বলেছে? ভারতবর্ষ পরিষ্কারভাবে বলছেন আমরা বাংলাদেশের বিষয়ে খোঁজ রাখছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার মন্তব্য আমরা পর্যবেক্ষণ করেছি। অর্থাৎ উপদেষ্টারা যে ধরনের কথাবার্তা এতদিন যে বলেছিলেন এবং আপনারা ভাবছিলেন ভারতবর্ষ কিছু বলছে না কেন, এই প্রথমবারের জন্য ভারত অ্যাডমিট করছে উপদেষ্টাদের সকলের কথা ভারতবর্ষ নোট করেছে এবং এই বিষয়ে তারা বিশ্লেষণ করছে। তারা ভাবছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আসলে কিরকম ভূমিকা পালন করা উচিত। অর্থাৎ অনেক উদারতা দেখানো হয়েছে, বাবা অনেক হয়েছে তোমাদের কথাবার্তা, নয় চুপ করো, নয় ভারতবর্ষকে যা করার জন্য সুযোগ দাও। পরবর্তীকালে তারা বলেছেন উপদেষ্টাদের মন্তব্য বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর কি প্রভাব বিস্তার করতে পারে তার বিশ্লেষণও আমরা করছি। তাদের এই সব মন্তব্য অবশ্যই সহযোগিতামূলক নয়। অর্থাৎ উপদেষ্টারা জেনে শুনে দিনের পর দিন ভারত বিরোধিতা করেছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে তারা চানই তো নি, উল্টে সম্পর্ককে সম্পূর্ণভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন। ভারত অফিসিয়াল স্টেটমেন্ট দিল ফর দ্য ফার্স্ট টাইম। তারা বলছেন নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কি হতে পারে সে বিষয়ে বিশ্লেষণ করা উচিত। ভারত সরকার বলছেন তারা তো মন্তব্য করে দিচ্ছেন, কিন্তু এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত কি করতে পারে তা আপনারা বিশ্লেষণ করুন। শুধুমাত্র যা ইচ্ছা তাই বলা যায় না। দেখুন, এই পুরো ঘটনাটাই তৈরি হয়েছিল শেখ হাসিনার সময়। শেখ হাসিনা ভারতপন্থী হয়ে বাংলাদেশকে ডুবিয়ে গেছেন, এই রকম অভিযোগ খোদ মোহাম্মদ ইউনূস তুলেছেন। কিন্তু আজকে উনি ক্ষমতায় এসে বুঝতে পারছেন ভারতকে ছাড়া বাংলাদেশের 5টা মিনিটে চলার একটা জায়গা নেই। এই তো আজকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে বলেছেন আমাদের বাবা টাকা পয়সা সব ফেরত দাও, আবার চাল ডাল চাইছেন। হঠাৎ করে তিনি আবার সেভেন সিস্টার্স এর সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছেন। অর্থাৎ ক্ষমতায় থেকে দেশ চালানো এক জিনিস, আর ক্ষমতায় না থেকে বড় বড় হুমকি দিয়ে দেশের মানুষকে আবেগতাড়িত করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যে আলাদা জিনিস, তা এখন মোহাম্মদ ইউনূসের এই পল্টু মস্তানরা কিন্তু বুঝতে শুরু করেছেন। আরো উল্লেখযোগ্য বিষয় হলো যারা একসময় ভারত বিপক্ষে একাধিক কথা বলেছেন তারা আজ কোথায় গেলেন মার্কেট থেকে। আমি একটু পরে শোনাবো ঠিক কোন কোন বিষয়ে ভারতের আপত্তি হতে পারে। তার আগে বলে দিই ভারত আর কি বলেছে। ভারত বলেছেন জয়শঙ্করের সঙ্গে এই যে তৌহিদ হোসেনের মিটিং হয়েছিল সেখানে তারা সার্ককে নতুন করে রিভাইভ করতে চান, কিন্তু ভারত সরকার কোনোভাবেই সার্ককে রিভাইভ করতে চান না। অর্থাৎ এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তাদের নিয়ে যে সার্ক গঠিত হয়েছে সেখানে বাংলাদেশ নতুন করে নিজেদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাইছে, যা ভারত কিন্তু কোনোভাবেই চাইছে না।
এবার কেন তারা স্যারকে রিভাইভ করতে চাইছেন? তারা স্যারকে রিভাইভ করতে চাইছেন কারণ এই স্যারকে তাদের বাবা এবং তাদের যেভাবেই আপনারা ব্যাখ্যা করেন পাকিস্তান জড়িয়ে আছে। অর্থাৎ ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্টটা খুব স্ট্রং, যেখানে পাকিস্তান আছে সেখানে কোনো মিটিং ভারতবর্ষ অ্যাটেন্ড করবে না। সেই সময় শেখ হাসিনা ভারতকে সমর্থন করেছিলেন, আর আজকে মোহাম্মদ ইউনূস চাইছেন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ একই টেবিলে বসে মিটিং করুন। যেখানে জয়শঙ্কর বলছে সন্ত্রাসবাদ এবং আলোচনা একই টেবিলে বসে হতে পারে না। এই পাকিস্তানকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তারপরও একাধিক ঘটনা ঘটিয়ে ভারতকে অশান্ত করে গেছে দিনের পর দিন। আর আজকে সার্কের মিটিং কেন চাইছেন আপনারা? আপনারা নিজেদের দেশের এই অবস্থা, আপনারা সেই দেউলিয়াকরণ থেকে বাঁচাতে আপনার দেশকে মানে রক্ষা করতে পারছেন না, হঠাৎ করে সার্কের মিটিং আপনারা অ্যাটেন্ড করতে চাইছেন। স্যার কি আদৌ কি জানেন আপনারা? স্যার কোন কাজে লাগে, খায় না মাথায় দেয়, সেটাও কি আপনারা জানেন? কিছুই জানেন না। একটা সার্কের মিটিং করলেই বাংলাদেশের অবস্থা বদলে যাবে, আপনারা ভাবছেনই বা কি? আসলে এই বাংলাদেশ সরকার পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছে। যা পাকিস্তান সরকারিভাবে বলতে পারছে না, তারা বাংলাদেশকে দিয়ে বোঝাচ্ছে। পাকিস্তানে বলতে পারতো কিছুদিন আগে যদি তাদের কাছে আফগানিস্তানের সহযোগিতাটা থাকতো, কিন্তু আফগানিস্তানের তালিবানরা যেভাবে এখন ভারতের সহযোগিতা পাচ্ছেন, যেভাবে তারা দিল্লিতে অফিস খোলার পরিকল্পনা করছেন, সেখানে আফগানিস্তানের নেটওয়ার্কটাও পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত হয়ে গেছে। অপোজিটে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানকে একদম ধ্বংস করে দিচ্ছে। সব মিলিয়ে এখন পাকিস্তানের কাছে রক্ষাকর্তা কিন্তু এই বাংলাদেশ। অর্থাৎ এটা কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে এবং দুজনেই চাইছে ভারতকে এর ভিতরে নিয়ে এসে ভারতের সঙ্গে মিটিং ফিটিং করে তারা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নিয়ে এসে দেশকে বাঁচাতে হবে, যা কোনোভাবেই জয়শঙ্কর চাইছেন না এবং তা হতেই পারেন না। এবার উপদেষ্টাদের কথায় আসি। একজনের উপদেষ্টার নাম সার্জিস, আপনারা তো জানেন তিনি বাংলাদেশের নাকি অনেক বড় উপদেষ্টা, লম্বা চওড়া ভাষণ দেন। তিনি কিছুদিন আগে কি বলেছিলেন মনে করিয়ে দেবো? তিনি বলেছিলেন এই যে বাংলাদেশের সংবিধান তা নাকি পারিবারিক মুজিববাদকে প্রতিষ্ঠা করতে রচনা হয়েছিল এবং সেই সার্বভৌমত্ব তারা ভারতের কাছে লিজ দিয়ে দিয়েছিলেন। শেখ হাসিনা নাকি ভারতের কাছে বাংলাদেশের সংবিধানের সার্বভৌমত্ব অর্থাৎ মুজিববাদী সংগঠনকে তুলে দিয়েছেন, সংবিধানকে তুলে দিয়েছেন। শেখ হাসিনা কিভাবে তুলে দিলেন ভাই? তার পেছনে যুক্তি নেই, মানুষকে উস্কানোর জন্য এই কথা তিনি বলে বসেছেন। কিছুদিন আগে বলেছিলেন শেখ হাসিনাকে ফেরত দিন, আমরা বিচার করব। আর এক উপদেষ্টা আবার বলেছিলেন আমরা শেখ হাসিনাকে নিয়ে আবার রেড নোটিশ না রেড অ্যালার্ট কি সব জারি ফারি করেছেন। তিনি আবার বলেছিলেন, আইন উপদেষ্টা বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। 26টা বাংলাদেশি মানে 26 জন ভারতীয়দের লিস্ট আজকে তারা দিতে পারেননি। তিনি আবার বড় মুখ করে বলেছিলেন 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করেন। মানে কোথা থেকে মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়েছেন, আজকে আপনারা মানুষ হয়ে বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন, এইটা বলে কেউ একজন আইন উপদেষ্টা হয়ে গেছেন শুধুমাত্র ভারত বিরোধিতা করে, আর আপনারা এটা বিশ্বাস করলেন। আজ অব্দি শেখ হাসিনাকে নিয়ে যতগুলো চিঠি ভারতকে তারা লিখেছেন, একটা চিঠিরও কি অফিসিয়াল উত্তর দিয়েছে ভারতের বিদেশ দপ্তর? রোজ তারা প্রেস কনফারেন্স করেন, শেখ হাসিনা ইস্যুতে একটা প্রশ্ন অবধি করতে পারেননি। তৌহিদ হোসেন বাংলাদেশের এই পররাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্করের সঙ্গে 1:1 মিটিং করেছেন, একটা মিনিটও তার জন্য মানে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা কথা বলতে পারেননি। অথচ শুধু লম্বা চওড়া ভাষণ এই উপদেষ্টা, এই পাড়ার মস্তান পল্টু মস্তান ছাত্র নেতাদের। তারা কি বলেছেন? 7 সিস্টার্স রক্ষায় ভারত নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। উপদেষ্টা বলেছেন এটা 1971 যে মুক্তিযুদ্ধ অর্থাৎ এই মৌলবাদী সন্ত্রাসবাদী পাকিস্তানকে হাঁটানোর জন্য মুক্তিযুদ্ধ যেভাবে বঙ্গবন্ধু এবং ভারত সরকার একে অপরকে সহায়তা করেছিল, তা নাকি 7 সিস্টার্সকে রক্ষা করার জন্য। আদৌ কি এরা ভৌগোলিক অবস্থান ভারতের জানে? 7 সিস্টারকে রক্ষা করার জন্য পাকিস্তানের সঙ্গে কেন লড়াই করবে? 7 সিস্টার্সের সাথে চায়নার ওই সময় সম্পর্ক খারাপ হওয়ার কথা। আমি জানি না মানে কি ধরনের কথাবার্তা উনি বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ ভারতের দাসত্ব করেছিল এবং ক্ষমতা সিকিউর করতে ভারতের দাসত্ব করেছিল আওয়ামী লীগ সরকার। অর্থাৎ এই ধরনের উপদেষ্টারা যে কথাবার্তাগুলো বলেছেন, এই প্রথমবার ভারত বুঝলো অত্যন্ত সিরিয়াস ইস্যু। যে ইস্যু ডম্বুরবাদকে ওই সময় যখন ডম্বুরবাদে বন্যা হয়েছিল তখন নাহিদ নামক এক পাকা উপদেষ্টা বলেছিলেন ভারত ইচ্ছা করে জল ছেড়েছে। তখনও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছে আমরা কেন ইচ্ছা করে জল ছাড়বো, তুমি ভারতে এসে দেখে যাও, তোমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে জানানো হয়েছে, তোমরা ব্যবস্থা নিতে পারোনি, এখন ভারতের মানে বিপক্ষে কথা বলছো কিসের জন্য? একাধিক ইস্যুতে শুধু ভারত বিরোধিতা। আসলে এই ভারত বিরোধিতা করে সাধারণ মানুষের আবেগকে তারা লুটে খাওয়ার চেষ্টা করছেন। উল্টো দিকে আবার ভারতের থেকে চাল ডাল গম ডিম দুধ সমস্ত কিছু নিচ্ছেন, এমনকি ডিজেল পাইপলাইনে ডিজেল নিচ্ছেন, বিদ্যুৎ নিচ্ছেন। বাকিটা আর কি থাকলো? অকারণে মানুষকে ভুল বোঝানোর দিন শেষ। উপদেষ্টাদের কড়া মার্কিং করলো ভারত সরকার। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। আর একটাই অনুরোধ, হাত জোর করে বলছি, আমাদের চ্যানেলের রিচ এবং ভিউ ভীষণ মাত্রায় কমিয়ে দেওয়া হয়েছে, কারণ একদল লোক আমাদের চ্যানেলে রিপোর্ট মেরেছেন, ধরে নেওয়া যায় ইউনেসের কিছু দালাল। একটাই অনুরোধ, ভিডিও যদি শেয়ার করেন, কমেন্ট করেন, আর প্রতিদিন যদি একটু সার্চে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল লেখেন, তাহলে হয়তো আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার মনে হয় যে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি
অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এমন ব্যক্তিদের মধ্যে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কথায় একটা শীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা কেন মনে হলো যে গতকালকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যে বিভিন্ন অঙ্গরাজ্যের যে গভর্নর যারা আছেন গভর্নরদের একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই বক্তৃতা দেওয়ার সময় তারা যে নানাভাবে ব্যয় সংকোচন করছে, যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা বিদেশে যে নানাভাবে ব্যয় করা হতো সেগুলো তো উনি গত কয়েকদিন ধরে আপনারা শুনছেন যে এগুলি তারা ব্যয় সংকোচন করছেন এবং যেমন ইউএসআইডি নামে তাদের যে প্রতিষ্ঠানটা সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় তারা অর্থ ব্যয় করতো গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য, সেই ইউএসআইডিকেই বন্ধ করে দিয়েছেন, টাকা পয়সা দিচ্ছেন না। এবং আমরা জেনেছি গত কয়েকদিন আগে একটা বক্তৃতা উনি বলেছিলেন যে উনি কিভাবে ভারতে $21 মিলিয়ন, বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছেন, ইউএসআইডি দিয়েছিল আর কি, ওইগুলি যেগুলো আরো দেওয়ার কথা ছিল সেগুলো উনি বন্ধ করে দিয়েছেন। এবং এই গভর্নরদের সমাবেশে উনি এমন কিছু কথা বলেছেন যা নাকি আমাদের জন্য রীতিমতো তাৎপর্যপূর্ণ এবং এটা নিয়ে আমার ধারণা আগামী দুদিন খুব আলোচনাও হবে। লোকে খুঁজে বেড়াবে লোকগুলোকে। আমি একটু বলি ডিটেল, আমি অত মানে নিজের ব্যাখ্যায় না যে প্রেসিডেন্ট কি বলেছেন সেগুলো আপনাদের একটু আমি শোনাই। আমি ওনার ভিডিওটা দেখেছি, আমার ধারণা এই ভিডিওটা এরই মধ্যে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে। আমার কাছেও এই ভিডিওটা বেশ ঘন্টা কয়েক আগে দেশের বাইরে থেকে একাধিক ব্যক্তি পাঠিয়েছেন, বেশ বড় ভিডিও, তার মধ্যে বাংলাদেশের পার্টটুকু ওনার উল্লেখ করেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছে। আমি যতটুকু শুনেছি এবং বিভিন্ন মিডিয়ায় যতটুকু পড়েছি সেটা যদি আমি আমার মতো করে অনুবাদ করেছি আপনাদের আমি পড়ে শোনাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে ইউএসএইড $29 মিলিয়ন দিয়েছে বাংলাদেশকে, আর সেই টাকাটা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ কখনো শোনেনি। খেয়াল করুন, তার মানে এই বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে যেটা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান নয়। আমি বলি আপনারা ভাবতে থাকুন যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান হতে পারে এমন যেটা কোনো বিখ্যাত কিছু না, কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে এত টাকাটা দিবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেটা কি হতে পারে? আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্প তার নাম বলেননি, কিন্তু নাম না বলে আরো কিছু কথা বলেছেন, সে আলোচনায় আমি আসছি যাতে নাকি আপনি একটা ধারণা পেতে পারেন। এতে ভালো হচ্ছে মন্দ আছে সে আলোচনাটা করবো একটু পরে আমি। তিনি বলেছেন, তার ভাষায় যদি হুবহু বলি, হুবহু বলেছেন যে তারা $29 মিলিয়ন, $29 মিলিয়ন মানে কত? আমাদের টাকায় 350 কোটি টাকারও বেশি, 350 কোটি টাকারও বেশি। এই টাকাটা তারা $29 মিলিয়ন পেয়েছে, তারা একটা চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে, আপনি এখান থেকে $10,000 ওখান থেকে $10,000 করে পেতেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়ে গেলেন, অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র 2 জন মানুষ কাজ করে, মাত্র 2 জন মানুষ কাজ করে। কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু পাজলটা আর একটু ইজি হলো। আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট, ছোট কেন? তারা এই $10-20 হাজার বিভিন্ন জায়গা থেকে নিয়ে টিয়ে কাজ করতে এতদিন, হঠাৎ করে তারা $29 মিলিয়ন পেয়ে গেল, মানে 350 কোটি টাকার বেশি পেয়ে গেল। এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কজন? মাত্র 2 জন মানুষ। এখন আপনি ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিওতে মাত্র 2-3 জন লোক কাজ করে, খুব কম লোক কাজ করে, চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন, অথবা খোঁজ করতে থাকুন। উনি তারপরে কি বলেছেন, আরো বলেছেন, ওনার কথায় আবার পড়ছি ওনার ভাষায়, যে মাত্র 2 জন মানুষ। আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য। আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে। এটা কিন্তু উনি ফান করে বলেছেন আর কি, যে এত টাকা হঠাৎ করে পেয়ে গেছে, হঠাৎ করে তারা এত বড়লোক হয়ে গেছে। এখন তাদের নিয়ে তো যে কোনো একটা ম্যাগাজিন, বিশেষ করে ফিনান্সিয়াল ম্যাগাজিন যেগুলো আছে, তারা তো তাদেরকে নিয়ে কভার স্টোরি করতেই পারে। এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত করেছেন। এখন কথা এই পর্যন্ত বক্তব্য, ওনার বক্তব্য। এখন প্রশ্নটা হলো যে টাকাটা পেয়েছেন কোন খাতে, এটা কিন্তু একটু জানা দরকার আপনাদের। আপনারা ওই যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে বাংলাদেশের
বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে ইউএসআইডি এবং ডিএফআইডি, এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে। এই প্রোগ্রামটা কেন ছিল? এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে, বিভিন্ন নির্বাচনী এলাকার তাদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায়। এই উদ্দেশ্য মহৎ, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হলো কয়েকটা। এখানে কয়েকটা হল, প্রথমত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যদি দেখি, ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা, আমার দেশে মানে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে আমি আরেক দেশের গণতন্ত্র নিয়ে এত মাতামাতি করতে যাবো কেন? এটা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা, এবার যে ইলেকশনের যে কথাটা বলেছেন যে আমেরিকা ফার্স্ট, মানে উনি আমেরিকাকে নিয়ে ভাববেন, এর বাইরে কিছু ভাবতে চাচ্ছেন না, সেই ভাবনার সঙ্গে কিন্তু এটা যায় না, সঙ্গতিপূর্ণ নয়। সেক্ষেত্রে উনি এটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু এটাই ছিল মূল লক্ষ্য এই টাকাটার। এবং এই একটা প্রকল্প নেওয়া হয়েছিল, ওদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, যে প্রকল্পের সময়সীমা ছিল 2017 থেকে 2024 সাল পর্যন্ত, মানে গত বছরই ছিল এই প্রকল্পের শেষ সময়, মানে ওই প্রকল্পটা আসলে নেই এখন। তারপরে হয়তো আরো দেওয়ার কথা ছিল, যেটা নাকি ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছেন। তাহলে এখন যদি আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে দেখি, তার মানে যেটা নাকি আওয়ামী লীগরা বলার চেষ্টা করেন যে যুক্তরাষ্ট্র এখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন কেন? যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটাকে চাঙ্গা রাখার জন্য হতে পারে। আবার মাত্র দুজন মাত্র লোক তারা টাকাটা মেরেও দিতে পারে, অথবা নিজে যেহেতু মানে খুব একটা অপরিচিত, নিজেদের লাভের জন্য তারা মেরে দিয়েছে এবং হয়তো যুক্তরাষ্ট্রকে দেখিয়েছে যে শেখ হাসিনা পতনের সঙ্গে আমরা ব্যয় করেছি। এটাও হতে পারে, আমি জানি না আসলে ঘটনাটা কি ঘটেছে। কিন্তু আমি যেটা মনে করি যে এখন যে আওয়ামী লীগ যে কথাটা বারবার বলছিল যে আমাদের পতনের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে, যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেছে, সেই অভিযোগটা কিন্তু আমার মনে হয় আরো দৃঢ় ভিত্তি পাবে এই ঘটনার পর, ট্রাম্পের এই বক্তব্যের পর। কিন্তু আমি মনে করি আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আমাদের এখানে আছে তাদেরকে প্রশ্ন করা উচিত, তাদের কাছে জানতে চাওয়া উচিত যে এই টাকাটা কোন দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। এটা জানার তো অধিকার আমাদের থাকতে পারে। যদি আমরা জানতে না পারি তাহলে আমরা একে সন্দেহ করব, ওকে সন্দেহ করব, আপনিও একে তাকে সন্দেহ করবেন, তো এটা তো ভালো হলো না। কাজে আমাদের জানাই উচিত। এবং আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, ভাই এটা আপনারা একটা খোঁজ খবর নেন, আপনারা যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই দুই ব্যক্তি কে, যে দুই ব্যক্তির কথা আপনার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ছোট একটা ফার্ম, সেই ফার্মে কেউ চিনতো না, এরকম ফার্মটা কে, কারাই টাকাটা নিয়েছে, তারপর তাদেরকে ধরে জিজ্ঞাসা করেন তুমি এই টাকা নিয়ে কি করেছো। এটা যদি এই সরকার করতে না পারে তাহলে এই ষড়যন্ত্রের সঙ্গে অনেকে কিন্তু এমনও সন্দেহ করবে যে হয়তো সরকারও জড়িত আছে। মানুষের এই সন্দেহ কিন্তু আপনি থামাতে পারবেন না, অথবা এই সন্দেহটা কিন্তু ছড়িয়েও দেওয়া হবে, কেউ কেউ ইন্টেনশনালি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের লাভ হবে না কোনো। কারণ এই বড় ট্রান্সপারেন্সি স্বার্থে হলো আপনাদের এই খবরটা নেওয়া উচিত। তারা কি নেবেন? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই দুইটা ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আজকে যে চাঞ্চল্য ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।